আপনার আসলে মূলত এই ইনকাম উৎসটা কি? এবং 22 টির ভিতরে 43টা ফ্যাক্টরি নাকি আপনি চাঁদা আদায় করেন বিভিন্ন সেক্টর থেকে। এই ধরনের মন্তব্য তুমি একটি প্রথমত, আমি ইনকামের যে উৎস, এই প্রশ্নটা কেন আসলো আমার বোধগম্য নয়। আমার ভাই, আসলে আমার বাবা একজন সরকারি 3য় শ্রেণীর কর্মচারী ছিলেন। মুক্তিযোদ্ধার সন্তান আমি। পড়ালেখা যতটুকু করেছি বাবা করিয়ে গিয়েছে। আমি তো ভাই 50-60 লাখ টাকা দামের গাড়িতে চড়ি না। আমার যে আয়ের উৎস আসবে, আমার নামে তো এই এলাকায় 5টা বাড়ি হয়ে যায় নাই যে আমার আয়ের উৎস হবে। ভাই, আমার আয়ের কোনো উৎস নাই ঘর ভাড়া ছাড়া। আমি একেবারে নিডি। আমি নিডি পরিবারের ছেলে। রাজনীতি করছেন আপনি? আমি রাজনীতি করি। রাজনীতি করতে গিয়ে আমার যতটুকু আয় ইনকাম ছিল, আমার মূলত কনস্ট্রাকশন সাইডে ব্যবসা ছিল। এবং আপনার যতটুকু জানি আপনার বাচ্চাও তো মারা গেছে। হ্যাঁ, আমি 5.5 বছর কারাবরণ করার পরে আমার আসলে ব্যবসা বাণিজ্য কিছুই নাই ভাই। আমার ইনকামের কোনো উৎসও নাই। আমার খরচেরও কোনো রাস্তা নেই। তাহলে আমি আমার এই এলাকায় আপনি খবর নিয়ে দেখবেন কোনো সম্পত্তি আছে কিনা। আমার কোনো সম্পত্তি নাই। আমার পাশার নিচে 50 লক্ষ 60 লক্ষ টাকা দামের কোনো গাড়ি নাই। আমার বাপ দাদাও ছিল মিডল ক্লাস। আমিও এই রাজনীতিতে এসে এখন পর্যন্ত আমি মিডল ক্লাসই না, আমি ধ্বংস। আয়ের উৎসটা কেন খুঁজতেছে আমি জানি না। আয়ের উৎস তখন আসে যখন একটা নিডি ফ্যামিলির ছেলে হঠাৎ করে বাড়ি গাড়ির মালিক হয়ে যায়। আমি আপনার মাধ্যমে প্রশ্ন দিতে চাই, সাব্বির দেওয়ান জনির আয়ের উৎস কি? সাব্বির দেওয়ান জনির এই যে এই এলাকায় 10-12টা বাড়ি, এই বাড়িগুলো কি ওর পৈতৃক সম্পত্তি, ওর বাপদাদার সম্পত্তি? যদি ওর বাপদাদার সম্পত্তি হয়ে থাকে, ওর আপন চাচা মজিদ দেওয়ান, ওর আপন চাচা তমিজ আলী দেওয়ান, তাদের ছেলে মেয়েদের কি এরকম 10টা-12টা করে বাড়ি আছে? ওর আপন বড় ভাই হাবিব দেওয়ান, হাবিব দেওয়ানের কি এলাকায় 10টা-12টা বাড়ি আছে? তাহলে জনির আয়ের উৎস কি? জনি যে 60-70 লক্ষ টাকা দামের প্রাইভেট এই প্রাডো গাড়িতে চলে, ও যে ডিওএইচএস থাকে, ওর বংশ, টোটাল বংশটা আপনারা হাতাবেন। এইখানে যদি ওর বাপ দাদার 14 পুরুষ ছিল, 1000 কত একর জমি নিয়ে নাকি আসছে, তাইলে তো ভাই সেই সম্পত্তি অন্য চাচাদেরও থাকার কথা। তাহলে সেই চাচাদের ছেলেদের নাই তো? তার মানে কি সব বাপ চাচার সব কি ও একাই পেয়ে গেছে অংশীদারি? তাহলে এগুলি তার কোনো পৈতৃক সম্পত্তি না। না ভাই, যদি আমার সিম্পল অ্যান্সার, যদি আমার দাদার 100 কোটি টাকা থাকে, আমার বাপ চাচারা 3জন থাকলে আমার চাচা তো ভাইদেরও 30 লাখ টাকা থাকবে। হ্যাঁ, রাইট রাইট। এখন আমার 1 কোটি টাকা আছে, আর আমার চাচা তো ভাই রিক্সায় চড়তে পারে না, 3 বেলা খাইতে পারে না। তার মানে কি ভাই? আয়ের উৎস, আমার আয়ের উৎস খুঁজবেন না। আচ্ছা, এই যে আরেকটা কথা বলছে যে 22 থেকে 43টা ফ্যাক্টরি থেকে আপনারা কি টাকা পয়সা লেনদেন করেন চাঁদা হিসাবে? জি, ধন্যবাদ ভাই। এই প্রশ্নটা আমিও গতকাল ওর যে সাংবাদিক সম্মেলন শুনেছি। আমি আপনি এবং আপনাদের মাধ্যমে উদাত্ত আহ্বান জানাবো, 22 পশ্চিম 22 এটা আপনারা চিনেন। সেইখানে যদি 34টা বা 43টা গার্মেন্টস আছে, সেই গার্মেন্টস এর মালিকরাও আছে। আপনারা একটা মালিক যদি বলে যে বিগত বছরগুলোতে, শুধু 5 তারিখের পরে বলবো না, বিগত 10-15 বছর হয়তো এই গার্মেন্টস গুলোর এইখানে অবস্থান আগে ছিল না, আগে এটা বিল ছিল, তাহলে আপনারা একটু মালিক পক্ষের সাথে কথা বলবেন। সেখানে মালিকরা যদি বলে যে হ্যাঁ, হাফিজুল বাবু আমার কাছ থেকে চাঁদা চাইছে, চাঁদা নিছে, সেই ক্ষেত্রে এটা প্রুফ। আর যদি সেটা না বলে, আমি আপনাদের মাধ্যমে জানানোর চেষ্টা করব এইরকম মিথ্যা অপবাদ। তাহলে যে সংবাদ সম্মেলন যে কথাগুলি বলতেছে এগুলো সব মিথ্যা মিথ্যা বিভ্রান্তি। ভাই, আপনি যেটা প্রশ্ন করছেন চাঁদাবাজির বিষয়, সেটা মিথ্যা। আপনি যেটা প্রশ্ন করেছেন ফুড বাণিজ্য, ফুটে চাঁদাবাজি, এটা টোটালি মিথ্যা। ডিশের নেটের লাইন হাফিজুল বাবু দখল করছে, বা এই লাইন নিয়ে এই গ্যাঞ্জাম, কিন্তু এখনো আপনি এলাকার সাংবাদিক হিসেবে আপনি অবগত আছেন, ডিশের লাইন আগেও আওয়ামী লীগের বা এলাকার যারা করেছে এখনো তাদেরই আছে ভাই। তাইলে আমি কারটা দখল করলাম? আপনি সেইখানে খেয়াল করবেন, ডিবির প্রেস কনফারেন্সে আসছে আরিফুল ইসলাম বাবুর ডিশ ব্যবসা নিয়ে দ্বন্দ্ব। আপনি আরিফুল ইসলাম বাবুর বাড়ির নিচে যে অফিস আছে ওর ডিশের অফিস, আমার নামে যদি এই এলাকায় একটা অফিস আপনি দেখাতে পারেন যে অফিসটা আমার ডিশের অফিস, আমি ভাই রাজনীতি ছেড়ে দিব চিরতরে। আমি কখনোই ডিশের ব্যবসায় জড়িত না, কখনো আমি
ময়লার ব্যবসায় জড়িত না, কখনো আমি নেটের ব্যবসায় জড়িত না, কখনো আমি গার্মেন্টসের জুটের ব্যবসায় জড়িত না। তাহলে এগুলো সব মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট। আচ্ছা